আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্টারমিডিয়েট জীবন কারো কাছে হয়তোবা বিভীষিকাময় একটা সময়, আবার কারো কাছে হয়তোবা কুলহীন সাগরে হাবুডুবু খাওয়ার মতো একটা সময়। তবে আমি এই দুই কথার মধ্যে একটার সাথেও একমত পোষণ করি না। মূলত ইন্টারমিডিয়েট জীবনটা তোমরা অনেকেই যারা আছো ক্লাস 9-10 কিংবা ফার্স্ট ইয়ারে আছো, তারা অনেকেই শুনছো যে ইন্টারমিডিয়েট জীবনটা খুবই কঠিন এবং খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের সময়ে পড়ালেখার চাপটা, পড়ালেখার পরিমাণটা হয়তোবা বেশি, কিন্তু ইন্টারমিডিয়েট জীবনটা যে বিভীষিকাময়, এই কথাটা মোটেও সত্য না। তো আমি আজকে আমার জুনিয়রদের উদ্দেশ্যে আমার ইন্টারমিডিয়েট জীবনের যে স্টোরিটা, অর্থাৎ আমার কাটানো সবথেকে আনন্দদায়ক যে সময়টা, যেটা ছিল আমার ইন্টারমিডিয়েট জীবন, এবং এই ইন্টারমিডিয়েট জীবনের স্টোরিটা তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করতে যাচ্ছি। তো আমি যেহেতু আমার জুনিয়রদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি, তো আমি খুবই ইনফর্মালি কথাগুলো বলবো। কেউ ভুলভাবে নিও না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো প্রথমতই আমার ইন্টারমিডিয়েট জীবনটা শুরু হয় বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। প্রথম দিন সেটা ছিল 6 ফেব্রুয়ারি 2023 সাল। প্রথম দিন যখন আমি ক্লাসে গেলাম, প্রথম থেকে যখন বর্ডার গার্ডে আমি ঢুকি, মানে বর্ডার গার্ডে যখন অ্যাডমিশন নেই, তখনই অনেক কথা শুনলাম যে বর্ডার গার্ড হচ্ছে এইভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হয়, প্রতিদিন কলেজে যেতে হয়। তো কলেজে যাওয়ার পর আমাদের কলেজে না গেলে সেখানে ফাইন থাকে আবার। তো এইসব হাবিজাবি অনেক রুলস রেগুলেশন, তো এগুলো শোনার পর মনে হলো যে আহ, খানিকটা কঠিন হতে তো যাচ্ছে। তো যাই হোক, প্রথম দিন যখন কলেজে গেলাম, তাছাড়া বাইরে থেকে আরও একটা ধারণা ছিল যে কলেজে ঠিকঠাক মতো ক্লাস হয় না। এই কথাটা অনেক জায়গায় শুনেছি যখন এসএসসিতে ছিলাম, তবে কথাটা একদমই আমার ক্ষেত্রে যায় নাই। তো যখন প্রথম দিন আমি ক্লাস করতে থাকি, তখন আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ যেভাবে পড়াচ্ছিলেন, তখনই আমার ভুলটা আসলে ভেঙে গেল যে প্রতিদিন আসলে ক্লাস হয় না। ক্লাস হয় না কথাটা একদমই ভুয়া। এখানে যথেষ্ট ভালো ক্লাস হয়, এবং তখন থেকে আমি ডিসাইড করলাম যে হ্যাঁ, ঠিক আছে, প্রতিদিন ক্লাসে আসাটা আমার জন্য ওর্দি হবে। তো এই জিনিসটা যখন ডিসাইড করলাম, তখন আমার মধ্যে একটা মানে ভালো লাগা কাজ করছিল যে অ্যাটলিস্ট একটা কথা তো ভুল প্রমাণিত হলো যে ক্লাস হয় না। তো পরবর্তীতে গেল আমার তার 3-4 দিন পরে আম, আমার শ্রদ্ধেয়, আমার যে শ্রেণী শিক্ষক ছিলেন, শ্রদ্ধেয় স্যার নিখিল রুদ্র পাল, তিনি হচ্ছেন প্রভাষক গণিতের। তিনি হঠাৎ একদিন আমাকে এসে বললেন যে, আমাকে দাঁড় করায় আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। এমনিতে আমি আমার একাডেমিক স্টোরি, অর্থাৎ আমার এসএসসির স্টোরি কিংবা আমার স্কুল সম্পর্কে, তো কিছু উত্তর দেওয়ার পর উনি বললেন যে আজকে থেকে তুমি ক্লাস ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হবা। তো এই কথাটা শোনার পর আমার কাছে মনে হলো যে আমার দায়িত্ববোধটা হয়তো বা আরও একটু বেশি বেড়ে গেল। কারণ আমি আমার স্কুল জীবনে কখনোই ক্লাস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করি নাই। তখন আমি ভাবতে লাগলাম যে এখানে পড়াশোনার পাশাপাশি নতুন একটা স্কিল, যেটা হচ্ছে নেতৃত্বদানের গুণাবলীটা, এইটা হয়তো বা আমি চর্চা করার সুযোগ পাবো। তো আমি ভাবলাম যে পড়াশোনার পাশাপাশি এই বিষয়টাতেও যাতে সবথেকে ভালো একটা, আমি সবথেকে ভালো আমার আমার দেয়া সবথেকে ভালোটা যেতে দিতে পারি। তো এটার পর আমার শুরু হলো আরও নতুন একটা জার্নি। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই দায়িত্বটা পালন করা শুরু করলাম, এবং এখানে বলা রাখা বাহুল্য যে আমার যে ক্লাসমেটসরা ছিল, ওরা ছিল অত্যন্ত অসাধারণ। অবশ্যই আমি আমার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পেরেছিলাম কেবল তাদের সাহায্যের জন্য। অর্থাৎ তারা কখনোই উগ্রপন্থী ছিল না, অর্থাৎ ওরা এতটাই হাম্বল ছিল যে কোনো কিছু হয়তো বা খারাপ, এই জিনিসটা ওরা নিজে থেকেই বুঝতে পারতো, এবং কখনোই আমাকে ওদেরকে বলতে হয় নাই এজ এ ক্যাপ্টেন যে তুমি এই কাজটা কেন করলা। কারণ ওরা কখনোই, আমি দেখি নাই কখনোই কোনো উল্টোপাল্টা কাজ করতে। ব্যতিক্রম একজন একজন দুজন থাকতেই পারে। তো ওরা আসলেই মানে অসাধারণ ছিল আমার জন্য। তো তার পরবর্তীতে যখন ধীরে ধীরে আমার ক্লাস চলছিল, এবং আমি কনসিস্টেন্সিটা মেনটেন করার চেষ্টা করছিলাম, প্রতিদিন শেষ করতাম পড়া। এখানে কথা বলে রাখি যে আমি হচ্ছে আমার একাডেমিক জীবনে হয়তোবা 3 থেকে 4 ঘন্টা এরকম পড়া হতো, তবে প্রতিদিন কলেজে যেতাম, অর্থাৎ প্রতিদিন কলেজে অ্যাটেন্ড করতাম, কিন্তু হয়তোবা বাসায় পড়ার পরিমাণটা ছিল হয়তোবা 3 থেকে 4 ঘন্টা। তো এরকম ধীরে 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 চলতে চলতে আমার হাফ ইয়ারলি পরীক্ষাটা চলে আসলো, এবং হাফ ইয়ারলি পরীক্ষায় কোনো প্রাইভেট, কোনো কোচিং, কোনো কিছু ছাড়াই আমি হাফ ইয়ারলি পরীক্ষায় বসলাম। অর্থাৎ যেখানে এসএসসি পরীক্ষার পরেই অনেক স্টুডেন্টরা 6-7টা প্রাইভেটের পিছনে দৌড়াদৌড়ি শুরু করে, সেখানে আমি হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে বসছি কোনো প্রাইভেট, কোনো হোম টিউটর কিংবা কোনো কোচিং সেন্টার ছাড়াই। অর্থাৎ
শুধু ফোকাস করলাম আমার নিজের পড়ায় এবং ফোকাস করলাম আমার কলেজের পারফরমেন্স, অর্থাৎ কলেজের পড়ালেখা, আপনার কলেজের পড়ানোটা এবং আমি আমার নিজের পড়া, এই দুটোর উপর ফোকাস করলাম। তো যখন এই দুটোর উপর ফোকাস করলাম এবং দেখলাম আমি আমার হাফ ইয়ারলিতে পরীক্ষা দেওয়ার পর বেশ ভালো, বেশ ভালো না তবে ভালো, মোটামুটি ভালো একটা রেজাল্ট আসলো। 4.87 না কি 6.7 এরকম একটা রেজাল্ট আসছিল। তো বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, হয়তো বা আমি এই দুইটা কথাটাও মিথ প্রমাণিত হলো। একটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট জীবনে অনেকগুলো প্রাইভেট পড়তে হয়, অনেক পড়ালেখা, এরকম বিষয়টা না, জাস্ট কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। তো এরকম করতে করতে যখন হাফ ইয়ারলি গেল, হাফ ইয়ারলি রেজাল্ট দেখার পর অনেক শিক্ষক, আমার শ্রদ্ধেয় স্যার, ওনারা কিছুটা চিনতে পারলেন, অর্থাৎ যে দেখতে পারলেন যে এই ছেলেরা, এই মেয়েরা ভালো করছে। তো এটা আসলে একটা ভালো মানে কিটা মানে ফোকাসটা চলেই যায় এরকম যে এরা ভালো করছে, এরা ভালো করার ইচ্ছা আছে। তো ওনারাও তখন আরও পড়ানোর ধরনটা আরও বাড়ায়, মানে ওনার পড়ানোর যে ধরনটা ছিল ওইটাকে আবার আপগ্রেড করলেন না, মানে যেহেতু দেখলেন যে ওরা আগ্রহী আছে অবশ্যই আমার ক্লাসে, আমি নিজেও আগ্রহী, মানে এটা তো হই অবশ্যই, যে যদি দেখি আমার স্টুডেন্টরা আগ্রহী অবশ্যই আমিও আরও আগ্রহ দিয়ে পড়াবো। তো এই জিনিসটাও বেড়ে গেল। তো ধীরে 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 এইভাবে চলতে থাকলো এবং তখন থেকে স্যাররা আমার অ্যাপ্রিসিয়েশন করতে লাগলেন। এবং এই অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা, এটা ছিল অসাধারণ একটা জিনিস। এই অ্যাপ্রিসিয়েশনটাই আসলে মূলত একজন মানুষকে অনেক ভালো দিকে ঠেলে দেয়। যেমন আমার ফ্যামিলি থেকে আমি কখনোই এরকম মানে ডিমোটিভেটেড হয় নাই, যে কখনোই এটা বলা হয় নাই যে তুমি ভালো করতেই হবে, তোমাকে এ প্লাস পেতেই হবে, তোমাকে মেডিকেলে চান্স পেতেই হবে, এমন কখনোই বলা হয় নাই। বরং বলা হয়েছে এরকম যে তুমি যেটাকে ভুল করছো সে জায়গাতে ফোকাস করো এবং সেই জিনিসটাকে আপগ্রেড করার চেষ্টা করো। তো এই জিনিসটা আসলে একজন মানুষকে অনেকখানি বুস্ট করে দেয়। তো পরবর্তীতে যখন আমার ইয়ার চেঞ্জ আসলো তখন আমি প্রায় প্রাইভেট ছাড়া, তারপর হচ্ছে কোচিং ছাড়া, হোম টিউটর ছাড়া কলেজের উপর ফোকাস দিয়ে পড়তে শুরু করলাম, যে এখন ফোকাস দিয়ে আমি পড়ালেখা শুরু করলাম। তো পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ বেশ ভালো, এবার ইয়ার চেঞ্জে আমি প্রথমবারের মতো জিপিএ 5 অর্জন করলাম। তো যেখানে সবাই বলে যে কলেজ লাইফে পাশ করাটাই কঠিন, সেখানে আমি ইয়ার চেঞ্জে যখন জিপিএ 5 পেলাম তখন আমার কাছে মোটিভেশনটা আরও বেড়ে গেল, যে আসলে সবাই যে কথাটা বলে এই কথাটা সত্য না, এত বেশি পড়াও লাগে না, জাস্ট কনসিস্টেন্সি, ডিসিপ্লিনটা মেনটেন করতে পারলে, রেগুলারিটিটা মেনটেন করতে পারলে এই কলেজ লাইফটা অনেক আনন্দদায়ক হয়। তার মধ্যে তো অ্যাপ্রিসিয়েশনটা ছিল, তাছাড়া ক্যাপ্টেন হিসেবে কাজটাও বেশ ভালো করছিলাম, যেহেতু আমার ক্লাসমেটসরা ভালো ছিল, আমার কাছেও কোনো এক্সট্রা কোনো এলিগেশন আসছিল না। তো সবাই ভাবছিল যে আমি ভালো কাজ করছি। তো এই সব কিছু মিলিয়ে বিষয়টা আমাকে আরও বেশি এনকারেজ করছিল। পরবর্তীতে দেখলাম যে আমার ইয়ার চেঞ্জ যখন শেষ হলো তখন আমাকে আমার প্রিন্সিপাল স্যার এবং আমার শ্রদ্ধেয় রবি স্যার, উনি আমাকে প্রিফেক্ট হিসেবে বিবেচনা করলেন। প্রিফেক্ট হিসেবে কি, প্রিফেক্ট আশা করি অনেকেই জানো। তো যদি কেউ না জেনে থাকো তাদের উদ্দেশ্যে বলি, হচ্ছে প্রিফেক্ট হচ্ছে স্কুল এবং কলেজ শাখা মিলিয়ে একজন ক্যাপ্টেন, অর্থাৎ যখন প্রথমে তো ক্যাপ্টেন হিসেবে আমার ক্লাসের দায়িত্ব ছিল, তখন ক্যাপ্টেন হিসেবে সম্পূর্ণ স্কুল এবং কলেজের দায়িত্বটা আমার উপর বর্তায়। তখন দায়িত্ববোধটা আরও বেশি বেড়ে যায়। প্রথমে যখন রেসপন্সিবিলিটিসটা ছিল সীমাবদ্ধ ক্লাসে, এখন সম্পূর্ণ কলেজে। তো তখন আরও বেশি ফোকাস ওয়েতে পড়া লাগতো, যে এখন যাতে জুনিয়ররা না বলতে পারে যে প্রিফেক্টের তো রেজাল্ট ভালো না। তো এই জিনিসটা মাথার মধ্যে বেশ ভালোভাবে কী করতো, ফোর্স করতো এবং ধীরে 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 এই জিনিসটা উপর ভিত্তি করে আমি নিজেকে আরও বেশি আপগ্রেড করার চেষ্টা করলাম। এবং পরবর্তীতে প্রি টেস্ট পরীক্ষা আসলো এবং প্রি টেস্ট পরীক্ষা আসার পর প্রথমবারের মতো প্রথম স্থান অধিকার করি প্রি টেস্টে, এবং জিপিএ পাস তো ছিলই। তো প্রি টেস্টে বেশ ভালোই ফলাফল করি, প্রি টেস্টে মার্কসটাও খুব ভালো ছিল। এবং পরবর্তীতে প্রি টেস্টের 1 মাস পরেই আমাদের টেস্ট পরীক্ষা হয় এবং টেস্ট পরীক্ষাতেও আলহামদুলিল্লাহ জিপিএ 5 অর্জন করি। অর্থাৎ কলেজ জীবন যে বিভীষিকাময়, এটা আমি বোঝারও সময় পাই নাই, বরং আরও বেশি এনজয় করছি। তো যখন আমার টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে যায় আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হই, কারণ ততক্ষণে আমার বোঝা হয়ে গেছিলো যে কলেজের পরীক্ষাতে যে প্রশ্নগুলো স্যাররা করবেন, এই প্রশ্নগুলোর প্যাটার্ন সম্পর্কে তো আমার বেশ ভালো ধারণা ছিল। আমি চাচ্ছিলাম যে ভিন্ন কোয়ালিটির, অর্থাৎ কিছু আজে বাজে প্রশ্ন যেগুলো হয় এগুলো সাধারণত সলভ করি। তো আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম যাতে ওই রকম প্রশ্ন যেগুলো আজে বাজে কোয়ালিটির, অর্থাৎ আজে বাজে কোয়ালিটি বলতে কিছু হার্ড, কিছু টাফ, কিছু কিছু কনসেপচুয়াল, এই ধরনের প্রশ্ন যাতে সলভ করতে পারে। তো ওই জন্য আসলে একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম এবং সেখানে ধীরে ধীরে পরীক্ষাটা দিয়ে এগোচ্ছিলাম। তো এভাবে আসলে নিজের কনসিস্টেন্সিটা বিল্ড করতে 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 শেষ পর্যন্ত আমার
এইচএসসি পরীক্ষাতে গিয়ে বসলাম। এইচএসসি পরীক্ষা তো প্রথমেই পিছিয়ে গেল এবং পরবর্তীতে ফিজিক্স এবং আইসিটি পরীক্ষা। আইসিটি পরীক্ষা এবং ফিজিক্স পরীক্ষার পর তো আমাদের এইচএসসি পরীক্ষাটা মানে স্থগিত হয়ে গেল এবং পরবর্তীতে সেটা একদম বাতিলই হয়ে গেল। তো যখন আমি ফিজিক্স এবং আইসিটি পরীক্ষাটা দিই, ফিজিক্সের ক্ষেত্রে আমি 184 নাম্বার পেয়েছিলাম 2 সাবজেক্ট মিলিয়ে। এটা হয়তো বা খুব ভালো না, তবে গড়ে করলে 92 এর মতো হয় সম্ভবত দুই পেপারে, এবং আইসিটিতে পেয়েছিলাম 93। তো এই ছিল আমার মোটামুটি একাডেমিকের স্টোরি। তো একাডেমিকের স্টোরি থেকে কোন জিনিসটা গ্রহণ করার মতো এবং কোন জিনিসটা বর্জন করার মতো আমি যদি একটু বলি, সেটা ছিল হচ্ছে তোমরা প্রথমেই যে জিনিসটা শুনবা যে এইচএসসি জীবনটা খুবই কঠিন, কথাটা একদমই সত্য না। হ্যাঁ, এইচএসসি পরীক্ষাতে অবশ্যই পড়ালেখার প্রেশারটা, পড়ালেখার লোডটা এসএসসির তুলনায় অনেক বেশি। তবে এইচএসসি পরীক্ষাটা পড়ালেখাগুলা গুছিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ গুছিয়ে যদি কেউ নিতে পারে এবং কেউ যদি ডিসিপ্লিন, রেগুলারিটি, কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারে, তাহলে ইন্টারমিডিয়েট পড়ালেখাটা একদমই কঠিন কিছু না, বরং আরও এনজয়েবল। কারণ তুমি অনেক বেশি কিছু জানবা, বেশি বেশি কিছু শেখবা, সেটা তোমাকে আরও বেশি মোটিভেটেড করবে। তো পরবর্তীতে আর একটা কথা, সেটা হচ্ছে এই জিনিসটা অর্থাৎ কনসিস্টেন্সির কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে তোমার কখনোই এরকম করা যাবে না যাতে তুমি আজকে একদিন 10 ঘন্টা ফাটাই দিয়ে পড়ালেখা করলা, পরের দিন তুমি রেস্ট নিলা, যে একদিন 10 ঘন্টা পড়ে ফেলছি আর 2 দিন রেস্ট নেই। এই জিনিসটা কখনোই করা যাবে না, বরং প্রতিদিন 1 ঘন্টা হলেও প্রতিদিন পড়তে হবে। সেটা তুমি 1 ঘন্টা পড়ো অথবা 2 ঘন্টা পড়ো, এটা তোমার উপর নির্ভর করে। 1 ঘন্টা 2 ঘন্টা সাধারণত হয় না, 3 থেকে 4 ঘন্টাই পড়তে হয়। এবং তৃতীয়ত হচ্ছে পরীক্ষা দেওয়ার কোয়ালিটিটা বিল্ড করা এবং পরীক্ষার হল এক্সপিরিয়েন্সটা অর্জন করা। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে শুধু ওয়ান শট ক্লাসের পিছনে না দৌড়ানো। ওয়ান শট ক্লাস কখনোই একটা স্টুডেন্টের জন্য ভালো হতে পারে না। কোন স্টুডেন্টের ক্ষেত্রে ওয়ান শট ক্লাস? যার অলরেডি একাডেমিকটা ক্লিয়ার আছে, সে জাস্ট পরীক্ষার আগের দিন সব কিছু রিভাইজ করতে চায়, তাদের জন্য ওয়ান শট ক্লাস। তো তুমি চিন্তা করলা যে তুমি পুরো চ্যাপ্টারটা স্কিপ করবা এবং পরীক্ষার আগের দিন ওয়ান শট ক্লাস করবা এবং পরীক্ষায় গিয়ে ফাটায় দিবা, এই জিনিসটা কখনোই সম্ভব না। তাই ওয়ান শট ক্লাসগুলো তখনই ফলো করবা যখন তোমার একটা সিলেবাসটা শেষ বা সিলেবাসটা একবার হলেও পড়া হয়েছে। এবং তৃতীয় যে কথাটা, সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। যে জিনিসই দেখবা যে তোমার প্র্যাকটিস অথবা রিভিশনের মধ্যে না আনলে সেই জিনিসটা ভুলে যাবা, তাই বেশি বেশি প্র্যাকটিসের মধ্যে থাকবা। এবং যদি কেউ কোনো কলেজে, যেখানে দেখবা যে তোমার হচ্ছে বেশ ভালো পড়ানো হচ্ছে, সেই কলেজে পড়াই যদি তোমার কাছে এনাফ মনে হয়, তাহলে অযথা প্রাইভেটের পিছনে না দৌড়ানোটাই ভালো। কারণ অযথা প্রাইভেটের পিছনে দৌড়ালে যেটা হয়, দিন শেষে নিজের পড়াটাই গোছানো হয় না, বরং প্রাইভেটের পিছনে ঘুরতে 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 সময়ও নষ্ট হয়, এনার্জিটাও নষ্ট হয় এবং নিজের পড়াটাও শেষ করার মতো সময়টাও হয় না। তো যদি দেখো যে তোমার কলেজে পড়াটাই তোমার ক্ষেত্রে কাজে দিচ্ছে, তোমার ক্ষেত্রে এনাফ, তাহলে তুমি আর কখনোই প্রাইভেটের পিছনে দৌড়ায় না, জাস্ট কলেজে ফোকাস করো। তো এই ছিল মোটামুটি আমার কলেজ জীবনের স্টোরি, অর্থাৎ কনসিস্টেন্সি, ডিসিপ্লিন এবং রেগুলারিটি। 3 কথাই অনেকটা একই জিনিস, তবে এই 3টা যদি তোমরা ফলো করতে পারো, কলেজ জীবনটা ইনশাল্লাহ তোমারও হবে অসাধারণ। তো সবাইকে ধন্যবাদ, এবং তোমরাও সবাই আমার জন্য দোয়া করো, যাতে আমার পরবর্তী যে মেডিকেল জীবনটা আছে সেটাও যাতে কলেজ জীবনের থেকেও সুন্দর হয়। আমি তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।